মায়ের ধাক্কায় কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে এক ঘুম নিতে গিয়ে মনে পড়ে গেল আজ তো আমার জীবনের সেই দুর্দিন। ঘড়িতে তখন সবেমাত্র ভোর 4টে বাজে। জীবনে এই প্রথম হয়তো সূর্যোদয় দেখব। শীতকাল, ফেব্রুয়ারি মাস, শিলিগুড়িতে বেশ ঠান্ডা। তখন গরম লেপের তলা থেকে বের হওয়াটা কেবল কষ্টকরই না, অত্যাচারও বটে। কোনো মতে নিজের রাগটা সম্বরণ করে মায়ের সাথে লেপ ছেড়ে সোয়েটার শাল গায়ে জড়িয়ে বেরিয়ে নিচে নেমে দেখলাম গোল হয়ে বাড়ির অন্যান্যরা আমার অপেক্ষা করছে। আমাকে নামতে দেখেই উলু দিতে শুরু করলো। তার মধ্যে আমার কাকিমা বলে উঠল, ওকে কেউ শাড়িটা পরিয়ে দে। দিদি বৌদিদের মধ্যে তৎপরতা লেগে গেল, কে আগে জবাইয়ের পাঁঠাকে সাজাবে। সবাইকে হারিয়ে মামাতো বৌদি সেই চান্সটা পেল। মা ওর হাতে শাড়িটা দিয়ে পরিয়ে সাজিয়ে আনতে বলল। লাল পেড়ে অসহ্য মার্কা একটা শাড়ি পরিয়ে লাল টিপ কপালে গুঁজে ছোট্ট চুলগুলোকে কোনো মতে ক্লিপে গুঁজে একটি খোপা বানিয়ে লক্ষ্মী হবু বৌমাটি সাজিয়ে দধিমঙ্গল অধিবাস পর্ব সারা হলো। আমি আবার গিয়ে নিজের ঘরে লেপের তলায় গুটি মারলাম। রাগে দুঃখে খুব লেপে মুখ ঢেকে কাঁদলাম। 20 বছরের মেয়েকে বিয়ে দেওয়াটা কি খুব জরুরি? সবে মডেলিংয়ের কোর্সটায় ভর্তি হয়েছি, সাথে ফ্যাশন ডিজাইনিংটাও। সুন্দরী হিসেবে যথেষ্ট নাম ডাক যে মেয়েটার, যে অনায়াসে নাম করা মডেল বা সিনেমার হিরোইন হতে পারে, তার স্বপ্নগুলো বিয়ে নামক পাথরে ভেঙে দিয়ে কী যে আনন্দ পেল মা বাবা, বুঝলাম না। আরও রাগ হচ্ছে হবু বর নীলেশের ওপর। দুনিয়াতে এত মেয়ে থাকতে আমাকে পছন্দ করার কি ছিল? রাগে গা জ্বলে যাচ্ছে। শ্বশুরের নামটি নীলকান্ত না হয়ে ভ্যাবলাকান্ত, আর শাশুড়িটি কি আদিক্ষেতার নাম, সুলক্ষণা, আমার জীবনের কুলক্ষণা। চোখটা একটু লেগে এসেছে, আবার হইচই করে ঘরে সবাই চলে এলো। একটু পরেই বরের বাড়ির লোক চলে আসবে বরকে সাথে করে। কলকাতায় শ্বশুরবাড়ি, তাই ওরা আগের দিনই রওনা দিয়েছিল। সন্ধ্যা লগ্নে বিয়ে আমাদের। আবার আমাকে নিয়ে সবাই পড়ল গায়ে হলুদের সাজ সাজাতে। পেটটা কেমন যেন চনচন করে উঠল খিদেতে। এই সময় রোজ ব্রেকফাস্ট করা হয়ে যায়। এত বিরক্তি হয়ে বিয়ে মনে হয় এর আগে কেউ কখনো করেনি, যে ফিলিংস আজ আমার হচ্ছে। 10টা নাগাদ বরের বাড়ির লোক চলে এলো। একে একে গায়ে হলুদ, বিয়ে সব পর্ব সমাপ্ত হয়ে কনকাঞ্জলি দিয়ে কাঁদতে কাঁদতে পাড়ি দিলাম শ্বশুর বাড়ির দিকে। মা বাবাকে ছাড়ার কষ্টে কাঁদছি না নিজের স্বপ্নভঙ্গের কষ্টে কাঁদছি ঠিক বুঝে উঠতে পারছি না। শ্বশুরবাড়ি পৌঁছলাম। শাশুড়ি একটু বেশি আতিথেয়তা দেখাচ্ছে, আদিক্ষেতা যত্ত সব। প্রথম দিন তাই এত মাথায় চড়াচ্ছি, দুদিন গেলেই আমার মাথায় চাপাবে কাজের পাহাড় প্রমাণ ফিরিস্তি। আজগবি সব স্ত্রী আচারের খেলা খেলিয়েই যাচ্ছে। আর কতক্ষণ যে মুখে জোর করে অভিনয়ের হাসিটা ধরে রাখতে হবে ভগবানই জানেন। কয়েকটা খেলার পর ক্লান্তিতে আমার মুখটা গোমরা হয়ে এলো। শাশুড়ি মা সেটা লক্ষ্য করে, বলে, বৌমারা ওদের এবার ছেড়ে দাও দেখি। বলে আমার দুটো কাঁধে হাত দিয়ে রান্নাঘরে নিয়ে গিয়ে ঢাকা খুলে সব দেখিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, বল তো এসব কি দেখছিস? শুনে এত বোকা বোকা লাগলো। বললাম, কি আবার খাবার? আশেপাশে দাঁড়ানো মহিলারা এমনভাবে হেসে উঠল যেন কোনো জোক শুনছে। শাশুড়ি পাশ থেকে ফোড়ন কেটে বলল, বল আমার ভরা সংসার দেখছি। তোতা পাখির মতো সেটাই আউড়ে দিয়ে অবশেষে ছাড়া পেয়ে একটা ঘরে নিয়ে গিয়ে শাশুড়ি বলল, এটা আজ থেকে তোর ঘর, বলে চলে গেল। শান্তি করে খাটে গিয়ে বসলাম। কলকাতায় তেমন ঠান্ডা অনুভব হচ্ছে না, সেই সাথে এই বাড়ির একটা লোকও এতটুকু ভালো লাগছে না। আবার শাশুড়ির উদয়। কাজের লোকের হাতেই গরম জলের বালতি, ঘর সংলগ্ন বাথরুমে সেটা রাখতে বলে আমাকে ওই জলে জল মিশিয়ে পরিষ্কার হয়ে নিতে বলেই নিজেই শাড়ি ব্লাউজ তোয়ালে বাথরুমে রেখে গ্যাঁট হয়ে বসে পড়ল বিছানায়। পরিষ্কার হয়ে কোনো রকমের শাড়িটা পেঁচিয়ে বেরিয়ে দেখলাম
খাটের ওপর বসেই আছেন। শাড়িটা ভালো পরা হয়নি দেখে মুচকি হেসে ভালো করে শাড়িটা পরাতে পরাতে বললেন, আমি জানতাম শাড়ি পরতে পারিস না, তাই এতক্ষণ বসছিলাম। চল খেয়ে লম্বা ঘুম দিয়ে নি, কাল আবার অনেকক্ষণ বসে থাকতে হবে তোকে, অতিথিদের না যাওয়া অবধি। খেয়ে এসে শোবার তোড়জোড় করছি। মায়ের কড়া হুকুম শাড়ি পরেই যেন থাকি, একটা নাইট ড্রেস অবধি পাঠায়নি সঙ্গে, হালকা চাদরেই শীত মানবে। নতুন বউ সবে শুয়েছে এমন সময় দরজায় টোকা পড়ল। বিরক্তি ভরে দরজা খুলে দেখল শাশুড়ি দাঁড়িয়ে। তুই আর আমি আজ এই ঘরে শোবো? সর্বনাশ করেছে, একটা রাত ভাবলাম শান্তিতে ঘুমাবো, সেটাও গেল। ভাগ্যিস নাইটি আনিনি, ওটা পড়া দেখলে নিশ্চয়ই অশান্তি পাকাতো, নয়তো জ্ঞানের ঝুড়ি নিয়ে বসতো। এইসব 7-5 ভাবছি, এমন সময় শাশুড়ি বললেন, কী রে, নাইটি পরিসনি এখনও? আমি আনিনি, মা বলেছে শাড়ি ছাড়া কিছুই না পরতে। এই নে পরে ফেল, বাচ্চা মেয়ে শাড়ি পরে থাকতে পারিস নাকি? বলে শাশুড়ি নাইটিটা হাতে গুঁজে দিল। আরে বাস, এ তো মেঘনা চাইতেই জল। নাইটিটা পরে শাশুড়ির পাশে শুয়ে পড়লাম। জীবনটা আমার জলাঞ্জলি দিয়ে এখন মাখন লাগানো হচ্ছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে খুব কাশি উঠল। মা, ও মা, একটু জল দাও তো। চোখের সামনে দেখলাম মায়ের বদলে শাশুড়ির হাতে জলের গ্লাস, আর মাথায় সাট করে চাপড়াচ্ছে, ফু দিচ্ছে। জলের গ্লাসটা নিয়ে জল খেয়ে মনে মনে বললাম, যত সব ন্যাকামি, বলে পাশ ফিরে শুয়ে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন বউ ভাত পর্ব মিটল। উফ, এবার এই নীলাদ্রি গাম্বারটার সাথে এক ঘরে থাকতে হবে। শুরু হলো আমাদের বিবাহিত জীবন। নীলেশের কাছে টানাকে কিছুদিন উপেক্ষা করতে পারলেও বেশি দিন তা করা গেল না। সহজাত প্রক্রিয়ায় বন্ডিংটা হয়েই গেল। তার ফলে বছর না ঘুরতে জানতে পারলাম প্রেগনেন্ট। সবেমাত্র 21-এ পা দিলাম, এর মধ্যেই মা হওয়া। এই ভেবে দিন দিন ভেঙে পড়তে লাগলাম। সব মেয়েদের মা হওয়া নিয়ে কত আনন্দ থাকে, আমার ক্ষেত্রে তার উল্টো হলো। একবার তো শাশুড়িকে বলেই দিলাম, এখন মা হওয়া আমার পক্ষে জাস্ট অসম্ভব, আমার কল্পনার বাইরে। বাচ্চা নষ্ট তাও করতে পারছি না। যতবারই ভাবছি মন থেকে কে যেন আমাকে ধিক্কার জানাচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে আবার একচোট শাশুড়িকে দিলাম। কেন আমাকে আপনি পছন্দ করেছিলেন? আপনার ষড়যন্ত্রে সব কিছু শেষ হয়ে গেল আমার। না হলো মডেলিং কোর্স করা, না হলো মডেল হওয়া, না নায়িকা হওয়া, না ফ্যাশন ডিজাইনিং করে বুটিক খোলা হলো। কিচ্ছু আশা পূরণ হলো না। শাশুড়ি মা মাথায় হাত রেখে শান্ত হ বলে বুকে জড়িয়ে ধরে বললেন, তোকে কথা দিলাম, তুই শুধু যে আসছে তাকে কষ্ট করে এই পৃথিবীর আলো দেখা, তারপর সব দায়িত্ব আমার। সব মুখে বলছেন, কিন্তু কিচ্ছু করবেন না। সব আমাকেই করতে হবে, কাঁথা কাচা, খাওয়ানো, সব কিছু। শাশুড়ি মা পাগলি বলে যতদূর সম্ভব আমাকে বোঝানোর প্রচেষ্টা চালিয়ে গেলেন। 7 পর্ব মিটে গিয়ে যথারীতি প্রসবের দিন এগিয়ে এলো। রাত থেকে প্রসব যন্ত্রণা উঠতে নীলেশ সহ বাড়ির সবাই মিলে আমাকে নার্সিংহোমে নিয়ে গেল। মাথার কাছে শাশুড়ি মা বসেই আছেন। শিলিগুড়ি থেকে আমার মা বাবা তখনও এসে পৌঁছাননি। একটু পরেই আমাকে লেবার রুমে নিয়ে যাওয়া হবে। এই হয়তো আমার শেষ দিন, আর হয়তো কাউকে দেখতে পাবো না আমি। লেবার রুমের কাছে দেখলাম নীলেশ, শাশুড়ি, শ্বশুরমশাই, মা বাবা সবাই দাঁড়িয়ে। নীলেশ দৌড়ে মাথার কাছে এলো। কোনো ভয় নেই বলে মাথায় আমার চুমু দিল। সবাই ভয় নেই বলছে শুনে আর ফিরবো না, এই ভয়টা বেশি গ্রাস করে নিচ্ছে আমাকে। শাশুড়ি মাও যে মা হয় সেটাও এতদিনে বুঝে গেছি, শুধু ঠুনকো ইগোর বসে প্রকাশ করতে পারিনি। আর পারবো কি না জানি না। যতদূর চোখ যায় দেখে নিই সবাইকে। লেবার রুমে ঢুকে সব কেমন ধোঁয়াশা লাগছে। কিছুক্ষণ পরে কানে এলো, দেখুন কি হয়েছে, ছেলে হয়েছে আপনার। দেখে আমি আবার ঘোরের মধ্যে চলে গেলাম। যখন জ্ঞান এলো দেখলাম বেডে শুয়ে মাথার কাছে মা
আর শাশুড়িমা দাঁড়িয়ে। তোয়ালে জড়ানো ছোট্ট একটা প্রাণকে হাতে ধরানো হলো। আনন্দে সারা শরীর শিহরণ দিয়ে উঠল। নার্স ওকে ফিট করাতে বলে চলে গেল। ফিট করানোর পর ও ঘুমিয়ে যেতে শাশুড়িমা ওকে আমার কোল থেকে নিয়ে বেবি কটে শুইয়ে দিয়ে নাড়াতে লাগলো। বেবি কটে শুয়ে থাকা আমার ছেলেকে বারবার দেখছিলাম তন্দ্রা কাটিয়ে। ওর কোনো কষ্ট হচ্ছে না তো? নিজের সব কষ্ট ভুলে গেছি। কত ভয়, শারীরিক কষ্ট, ফিগার নষ্ট সব ভুলিয়ে দিচ্ছে এই মায়াভরা মুখটা। মনে হচ্ছে ওকেই খালি দেখে যাই। শরীরে একটা নতুন অনুভূতি। 4 দিন পর আজ আমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরলাম। ঘরে ঢুকতেই শাশুড়িমা দুহাত তুলে বললেন, দে, এবার আমার কথা রাখার পালা। ওর সব দায়িত্ব এখন থেকে আমার। শাশুড়িমার কথা শুনে মনে হচ্ছে কী সব পাগলের প্রলাপ বকছে। আমিও প্রবল ইগোর বসে ভাঙব, তবু মচকাবো না। মনের সাথে অনেক যুদ্ধ করে ছেলেকে শাশুড়িমার কোলে দিলাম। গুটি গুটি পায়ে দরজার আড়াল থেকে দেখলাম নাতিকে নিয়ে ঘরে গিয়ে ডাক্তারের পরামর্শ মতো স্নান করাতে বসলেন। আমার ছোট্ট ছেলেটা হাত পা একটু একটু করে নাড়ছে। ঠাকুমার আদরে যেন কত স্বস্তি পাচ্ছে। নাকে ভেসে আসছে বেবি পাউডারের গন্ধ। হঠাৎ কেঁদে উঠল। স্নান করে ওর খিদে পেয়ে গেছে। নিজেকে ওর কান্না শুনে আর আড়ালে রাখতে পারলাম না। মা, ওকে দাও, ফিডিংয়ের সময় হয়েছে, তাই ও কাঁদছে। থাক না, ওকে কৌটোর দুধই একটু গুলে দিয়ে দেবো, চিন্তা করিস না। কথাটা মনে কাঁটার মতো বিচ্ছে। বাঁধ ভাঙা কষ্টের ধাক্কায় মনের ভিতরা কেঁপে উঠল। অতীতে বলা সব কথা স্মরণে এসে ভিড় জমিয়েছে। কান্নায় যার নিষ্পত্তি ঘটিয়ে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম। তুমি ঠিকই ছিলে মা, এ সুখ অপার্থিব্য। পাগলি মেয়ে আমার, আমি জানতাম যেদিন মা হবি সেদিন তোর আমাকে আর ভুল মনে হবে না। তোর কি মনে হয় আমি 18 বছরে বিয়ে করে এসেই এতটা পরিণত ছিলাম? না রে, নীলেশ আমাকে ধৈর্যশীলা পরিণত মা করেছে। তুইও আজ তাই হলি। ধর তোর ছেলেকে। কোলে এসেই ফোকলা দাঁতে একটা হাসি দিয়ে বুঝিয়ে দিল আমি কত বোকা ছিলাম। সেই ছোট্ট ছেলেটার রাত পোহালেই বিয়ে। আমার নিশান এখন 28 বছরের যুবক, প্রতিষ্ঠিত। এই নামটাও আমার মায়ের, মানে শাশুড়ি মায়ের রাখা। নীলেশ শর্মী থেকে নিশান। আস্তে আস্তে শাশুড়ি মা আমার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছিলেন। আমার বুটিক খোলার স্বপ্নটাও পূরণ করেছিলেন। নিশান যখন বছর 2 হয়ে কিন্ডার গার্ডেন যেতে লাগলো, মা আমাকে আবার ফ্যাশন ডিজাইনিং কোর্সে ভর্তি করে দিলেন। তারপর বুটিক খোলা, সব স্বপ্ন পূরণ করেছিলেন। বুটিক থেকে ফিরেই হোক বা কোনো অনুষ্ঠান বাড়ি থেকে হোক, ফিরে সব গল্প মাকে, মানে শাশুড়ি মাকে না বললে আমার শান্তি হতো না। আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছিলাম ওর মেয়ের খুব শখ ছিল। নীলেশের পর শারীরিক অসুবিধার জন্য দ্বিতীয় সন্তান ধারণ করতে পারেননি, তাই ছেলের তাড়াতাড়ি বিয়ে দিয়েছিলেন সেই শখ পূরণ করবেন বলে। আমাকে মেয়ে ছাড়া বউ কোনো দিন ভাবেননি। ঠাম্মির কথায় নিশানের চোখের কোণা আজও ভিজে যায়। 10 বছর হলো নিশান তার ঠাম্মিকে হারিয়েছে, আর আমি মা সম শাশুড়ি মাকে। মানুষ চিরস্থায়ী হয় না, কর্মফলেই তারা সবার মনে বেঁচে থাকেন চিরকাল, যেমন আমার শাশুড়ি মা। স্মৃতিচারণ করতে করতে শর্মী নিশানের টেবিলে রাখা শাশুড়ি মায়ের ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। দুগাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। ঘুমন্ত নিশানের মাথায় হাত বুলিয়ে কপালে আলতো চুমু দিয়ে, মা, আমাকে আশীর্বাদ করো, আমিও যেন তোমার মতো ভালো ধৈর্যশীলা শাশুড়ি হতে পারি বলে আস্তে আস্তে নিশানের ঘর থেকে বেরিয়ে আলতো করে দরজাটা ভেজিয়ে দিল। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।